আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম নতুন একটি ফুটবল ভিডিও নিয়ে। আপনারা সবাই অলরেডি জানেন যে গতকাল রাতে বাংলাদেশ সময় গভীর রাত লিওনেল স্কালোনি 2026-এ যেই স্কোয়াড নিয়ে আর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ডিফেন্ড করার জন্য যাচ্ছেন, তো সেই স্কোয়াড ঘোষণা করছে। তো সেই স্কোয়াড নিয়ে আর্জেন্টিনার দলটা নিয়ে আমার যেই মতামত আছে সেই মতামতগুলোই আপনাদের সাথে বেসিক্যালি শেয়ার করব এই ভিডিওতে। তবে শুধু যে আর্জেন্টিনা নিয়ে আলোচনা করব তা না, যেই মেজর টিমগুলো আছে 6-7টা টিম যারা ফেভারিট হিসেবে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, এবং যেই কয়টা টিম বেশিরভাগ মানুষ সাপোর্ট করে সেই সমস্ত টিমগুলো নিয়ে আমি আমার ব্যক্তিগত মতামতগুলো শেয়ার করব ডে বাই ডে। তো আজকে প্রথম এই ভিডিওটা আমি করতেছি আর্জেন্টিনাকে নিয়ে, যেহেতু তারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন দল, সুতরাং চিন্তা করলাম যে চ্যাম্পিয়ন দলের মাধ্যমেই আমার এই ওয়ার্ল্ড কাপ ডিসকাশন শুরু করা যাক। তো গতকাল যেই স্কোয়াড স্কালোনি ঘোষণা করছে সেইখানে আমরা প্রথমত প্রত্যেকটা রোল বাই রোল আলোচনা করতেছি, তারপরে কোথায় কোথায় কমতি ছিল, কি ফরমেশনে খেলতে পারে এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আসতেছি। তো প্রথমে হচ্ছে গোলকিপিং পজিশন। আই থিঙ্ক এই গোলকিপিং পজিশন নিয়ে খুব বেশি বলার নাই। যেই তিনজনকে কল করছে এই তিনজনই আমার মতে এই মুহূর্তে আর্জেন্টিনার সেরা তিন গোলকিপার, হুয়ান মুসো, জেরোনিমো রুল্লি আর এমিলিয়ানো মার্তিনেস। গোলকিপিং পজিশন নিয়ে আসলে খুব বেশি বলার নাই। আর আমরা সবাই জানি স্টার্টিং 11-এ থাকবে এমিলিয়ানো মার্তিনেস। তারপর আসি ডিফেন্সে। তো ডিফেন্সে যারা যারা ডাক পাইছে আগে তাদের নামগুলো শুনি, তারপর আমরা বিস্তারিত আলোচনাতে যাচ্ছি। তো ডিফেন্সে ডাক পেয়েছে মার্সেই ক্লাবের দুইজন, লিওনার্দো বালেরদি আর হচ্ছে ফাকুন্দো মেদিনা। তারপর টটেনামের ক্যাপ্টেন ক্রিস্টিয়ান রোমেরো, রিভার প্লেটের গনসালো মন্টিয়েল, আতলেতিকো মাদ্রিদের মলিনা, ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্ড্রো মার্তিনেস, বেনফিকার নিকোলাস অতামেন্দি আর হচ্ছে লিওর নিকোলাস তাইয়াফিকো। সো ডিফেন্সে দেখা যাচ্ছে যে নতুন মুখ খুব কম। নতুনদের মধ্যে শুধু বালেরদি আর মেদিনা আছে, আর বাকি সবাই 2022 সালে যারা খেলছিল তারাই আছে। ডিফেন্সিভ লাইন আপে আমি মনে করি প্রথমে যেই বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে একজন খেলোয়াড়ের অনুপস্থিতি। সেটা হচ্ছে বরমাউথের সেনেসি। আই থিঙ্ক এই সিজনে সেনেসি একটা আউটস্ট্যান্ডিং সিজন কাটিয়েছে বর্নমাউথে। বর্নমাউথ প্রিমিয়ার লিগের সবথেকে বড় সারপ্রাইজ ছিল আমার মতে। তো সেই টিমের ওয়ান অফ দি কি প্লেয়ার্স এবং মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার্স ছিল এই সেনেসি। তাছাড়া বর্নমাউথের যেই কোচ আছে রিয়াওয়ালা, তিনি খুবই মডার্ন ফিলোসফির একজন কোচ। হাই প্রেসিং করে খেলতে লাভ করে, যেই হাই প্রেসিং ফুটবলটা বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগও আমরা দেখতে পাচ্ছি। যেই টিমগুলো ভালো করছে এই সিজনে এবং লাস্ট কয়েক সিজন যাবত, যে সেই টিমগুলোই ভালো করতেছে যারা প্রেসিং করে খেলতে পারতেছে এবং অপোনেন্ট টিমের প্রেসিংকে অ্যাভয়েড করে ডিফেন্ডিং করতে পারতেছে। তো এই দিক থেকে চিন্তা করলে কিন্তু সেনেসি এই বছর একদম টপ ক্লাস একটা ডিফেন্ডার ছিল এবং টপ ক্লাস একটা ডিফেন্ডারে পরিণত হয়েছে। সেই হিসেবে আমার মতে সেনেসিকে অবশ্যই এই দলে ইনক্লুড করা উচিত ছিল। বাট আমরা আবার একই সঙ্গে এটা আমরা জানি যে লিওনেল স্কালোনি তার যেই ড্রেসিং রুমের যেই কম্বিনেশন, টিম কেমিস্ট্রির যে বিষয়গুলো আছে এইটার উপরে 2022-ও প্রচণ্ড রকম ফোকাস করছিল এবং ওই ধরনের সিমিলার ফোকাস কিন্তু আমরা 2026 সালের স্কোয়াডেও দেখতে পাচ্ছি। কারণ 2022 এবং 26 দলের মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নাই, মানে যারা স্টার্টিং 11 যেটা আছে সেটা কিন্তু ভেরি মাচ সিমিলার, বলা যায় যে 75-80% সিমিলারিটি আছে 2022-এর সাথে। সো এই দিক থেকে চিন্তা করলে ঠিক আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট তারপরও আমি মনে করি যেহেতু দলে দুইটা নতুন প্লেয়ার অ্যাড হয়েছে ডিফেন্সিভ লাইনেও, যেমন মার্সির দুইটা ডিফেন্ডার আছে, এটা ঠিক যে ফাকুন্দো মেদিনা লেফট ব্যাক সেন্টার ব্যাক দুইটা পজিশনে খেলতে পারে। বাট বালেরদি মার্সেই এই সিজনে লিগনে খুব যে টপ একটা সিজন কাটেছে তা কিন্তু না, খুব মানে অ্যাভারেজ একটা সিজন ছিল। মার্সির সমর্থকরা আরও অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে এই সিজনটা শুরু করছিল যে তারা অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করবে, বাট চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে নাই। তারা ফ্রেঞ্চ লিগে খুব সম্ভবত 5th পজিশনে আসছে, সুতরাং অ্যাভারেজ একটা সিজন কাটাইছে। আর লিওনার্দো বালেরদি এমনও না যে আর্জেন্টিনা ন্যাশনাল টিমে অনেক বছর যাবৎ খেলতেছে, বা আমার কাছে এরকম কি ফিগার মনে হয় না। সো
আই থিঙ্ক আমাকে যদি অ্যাস্ক করেন আমি হইলে বালেরদির জায়গায় হয়তো বা সেনেসিকে অ্যাড করতাম। আমাকে যদি হোল যে ডিফেন্সিভ সাইড আছে এই ডিফেন্সকে রেটিং দিতে বলেন আউট অফ 10, আমি বলবো যে 6.5 আউট অফ 10 হবে আমার পার্সোনাল রেটিং। সেনেসিকে নিলে হয়তো বা 6 পয়েন্টের জায়গায় আমি 7 বা 7.5 দিতে পারতাম। এটা হচ্ছে ডিফেন্স সম্পর্কে আমার মতামত। আই থিঙ্ক আর্জেন্টিনা খুব স্ট্রং একটা দল, বাট এই দলের যদি কোনো দুর্বলতা থাকে, আমরা এই ভিডিওগুলো বানাচ্ছি এই জন্যই, জাস্ট ডিসকাশন করার জন্য। তো যে অ্যাটাক এবং মিডফিল্ডের তুলনায় ডিফেন্সটা যদি দেখেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে ডিফেন্সটা কিছুটা উইক, এবং এইটা একটা উইকনেস আর্জেন্টিনা দলের এই সিজনে। এখন আসি মিডফিল্ডে যারা ডাক পাইছে তারা হচ্ছে লিয়ান্ড্রো পারেদেস, রদ্রিগো দে পল, পালাসিওস, বায়ার লেভারকুসেনের, তারপরে চেলসির এনসো ফার্নান্দেস, লিভারপুলের আলেক্সিস ম্যাকআলিস্টার, রিয়াল বেটিসের লো চেলসো, আর স্ট্রাসবুর্গের ভ্যালেন্টিন বার্কো। তো এইখানে এটাও দেখতে পাচ্ছেন মিডফিল্ডটাও কিন্তু অলমোস্ট সেম অ্যাজ 2022। লোচেলসো ইঞ্জুরির কারণে বাতিল হয়েছিল, বাট আদারওয়াইজ 2022 ওয়ার্ল্ড কাপে কোনো সন্দেহ ছাড়া লোচেলসো জায়গা পাইতো। আর ভ্যালেন্টিন বার্কো হচ্ছে নতুন অ্যাড হয়েছে। তো এইখানে বার্কোকে যখন অ্যাড করছে তখনই আমার কাছে মনে হয়েছে যে বার্কোকে অ্যাড করার মূল কারণ হচ্ছে যে বার্কো একটা ভার্সাটাইল খেলোয়াড়, সে লেফট ব্যাক পজিশনে খেলতে পারে, আবার উইঙ্গার ব্যাক পজিশনেও খেলতে পারে। সো আই থিঙ্ক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির মাথায় একটু পরে আমরা ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়েও আলোচনা করব, বাট এখন জাস্ট বলতেছি যে আর্জেন্টিনা কোচের মাথায় 3-5-2 ফরমেশনটাও আছে, কারণ ভ্যালেন্টিন বার্কো যেই টাইপের প্লেয়ার এইটার জন্য কিন্তু 3-5-2 ফরমেশনটা হচ্ছে গিয়ে মোস্ট আইডিয়াল। সো এই বিষয়ে আমরা পরে আসতেছি। আই থিঙ্ক এইটা একটা কারণ বার্কোকে এই দলের সাথে অ্যাড করা। তারপরে লোচেলসো, আমরা সবাই জানি লোচেলসো অলওয়েজ আর্জেন্টিনা স্কোয়াডের পার্ট ছিল অনেক বছর যাবৎ, বাট আনফর্চুনেটলি 2022 ওয়ার্ল্ড কাপটা মিস করে লাস্ট মোমেন্টে একটা সিরিয়াস ইঞ্জুরির কারণে। মিডফিল্ড নিয়েও আমার মনে হয় না যে খুব বেশি বলার আছে। এইটাই আই থিঙ্ক এই মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ডকে যদি রেটিং দিতে হয় আমি বলবো ওভারঅল স্টার্টিং 11 প্লাস বেঞ্চ যেই প্লেয়ার আছে সব কিছু মিলিয়ে আমি বলবো 7.5 আউট অফ 10। তারপরে সর্বশেষ আসি অ্যাটাক নিয়ে। আচ্ছা, অ্যাটাকে আছে যারা আতলেতিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেস, তারপরে আতলেতিকো মাদ্রিদের 3টা প্লেয়ার আছে, হুলিয়ান আলভারেস, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস। তারপরে ইন্টার মায়ামির অবভিয়াসলি লিওনেল মেসি, তারপরে কমোর নিকো পাস। তারপরে আমার এখানে একটু ঢাকা পড়ে গেছে এই জন্য মোবাইলটি একটু সরাচ্ছি 1 সেকেন্ডের জন্য। তারপরে কমোর, নিকো পাস, আতলেতিকো মাদ্রিদের আরেকটা প্লেয়ার আছে আমি ভুলে গেছিলাম, থিয়াগো আলমাদা। তারপরে ইন্টারের লাউতারো মার্তিনেস এবং পালমেইরাসের হোসে মানুয়েল লোপেস। ওকে, এখন অ্যাটাক নিয়ে আমি কিছু বলতে চাচ্ছিলাম। ফার্স্ট অফ অল সব থেকে আমাকে যেটা সারপ্রাইজ করছে এটা হচ্ছে স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেসের এই কল দেখে। লোপেস এই মুহূর্তে 25 বছর বয়স, সুতরাং এমন না যে মাত্র 20 বা 21 বছর বয়স একটা সারপ্রাইজিং ইয়াংস্টার, এরকম কিছু না। মোটামুটি 25 বছর বয়স, দ্যাট মিনস তার পিক টাইমে আছে। ইউরোপিয়ান ফুটবলেও সে খেলে না, সে খেলে ব্রাজিলিয়ান লিগে। আর আর্জেন্টিনা ন্যাশনাল টিমেও সে এমন না যে অনেক বছর যাবৎ খেলতেছে আর্জেন্টিনা ন্যাশনাল টিমের রেগুলার একটা খেলোয়াড়, তাও না। মাত্র খুব সম্ভবত 3টা ম্যাচে খেলার সুযোগ পাইছিল এই পুরো ক্যারিয়ারে। তো তারপরও এই খেলোয়াড়টাকে কেন কল করা হয়েছে এটার পিছনে আমি একটা না 2টা লজিক খুঁজে পাই। একটা হচ্ছে তার উচ্চতা দেখলাম 1.90 মিটার, হুইচ ইজ মানে খুবই টল একটা প্লেয়ার। যেহেতু আর্জেন্টিনা ন্যাশনাল টিমে এই মুহূর্তে যে ন্যাশনাল টিমটা আছে, আপনারা যদি সেই স্কোয়াডটা দেখবেন যে সবগুলো খেলোয়াড় কিন্তু ছোট ছোট খেলোয়াড়, খুব শর্ট প্লেয়ার্স। ইভেন অ্যাটাকে একমাত্র নিকো পাস ছাড়া আর কেউ কিন্তু নাই যে 6 ফুটের উপরে, প্রত্যেকটা খেলোয়াড়ই হচ্ছে শর্ট টাইপের খেলোয়াড়। তো সেইখানে আমার মনে হয় লিওনেল স্কালোনির যেটা চিন্তা ছিল যে এমন একজন প্লেয়ার অ্যাড করা যে ডিফারেন্ট টাইপের কিছু একটা দিবে। 1.90 মিটার মানে অনেক উঁচা একটা খেলোয়াড়, অনেক লম্বা একটা খেলোয়াড়। তো এরকম একটা খেলোয়াড় হয়তো বা এইটাই একটা মূল কারণ যে অনেক সময় এরকম প্রয়োজন হয় যে দল হয়তো বা পিছিয়ে আছে, শর্ট পাসে খেলতে পারতেছে না কোনো কারণে, লং পাসে খেলতে হচ্ছে। তো বাট যেহেতু আর্জেন্টিনার স্ট্রাইকাররা ইভেন মিডফিল্ডাররাও সবাই শর্ট টাইপের খেলোয়াড়, তো লং পাসে এই বলগুলো কে রিসিভ করবে? তো ওই ক্ষেত্রে এটা একটা অপশন হইতে পারে যে ঠিক আছে 1.90 মিটারের একটা খেলোয়াড় কল করলাম, যে লং পাস আসলে
সে অলওয়েজ বলগুলো রিসিভ করতে পারবে, কন্ট্রোল করতে পারবে এবং দলকে উপরে উঠতে সাহায্য করতে পারবে। এইটা একটা কারণ। তো এখানে একটা বড় আলোচনার বিষয় হচ্ছে আস্টন ভিলার যেই লেফট উইঙ্গার আছে বুয়েন্দিয়া, তাকে কল না করার বিষয়টা। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্টে বলেছিলাম যে বুয়েন্দিয়া এক্সট্রা অর্ডিনারি একটা সিজন কাটাইছে এবং ইউরোপা লিগের ফাইনাল ম্যাচে যেই সুপার পারফরমেন্স করছে, একটা এক্সট্রা অর্ডিনারি গোল প্লাস অ্যাসিস্ট করছে, দলকে জিতাইতে সাহায্য করছে এবং এরকম একটা পজিটিভ সিজন তার নিজের জন্য প্লাস তার ক্লাবের জন্য, এরকম একটা পজিটিভ সিজন কাটানোর পরেও বুয়েন্দিয়াকে কল না করাটা আমি মনে করি যে বুয়েন্দিয়ার প্রতি কিছুটা ইনজাস্টিস হয়েছে। হি ডিজার্ভড দিস কল। বাট ওই যে শুরুতেই বললাম যে লিওনেল স্কালোনি এই মৌসুম এই আর্জেন্টিনা দলটাকে যে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে, তার মূল যে ফোকাস যে বিষয়ের উপরে করছে সেটা হচ্ছে ড্রেসিং রুমের যে হারমোনির বিষয়টা আছে, যাতে করে সবাই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারে। মানে আছে না যে একজনকে সেভ করার জন্য বাকি 10জন চলে আসে ফাইটিং করার জন্য। তো আমি মনে করি এই একটা বিষয় হইতে পারে বুয়েন্দিয়াকে এই দল থেকে বাদ দেওয়ার জন্য। তো আমি যেহেতু ওই ড্রেসিং রুমের সব বিষয় ডিটেলস আমাদের পক্ষে জানা সম্ভব না, আমরা জার্নালিস্ট না, আর কোনো জার্নালিস্টও এই বিষয়ে কোনো রিপোর্ট করে নাই। সো সেই হিসেবে আমরা জাস্ট ধারণা করে নিচ্ছি যে হয়তোবা স্কালোনির চোখে ড্রেসিং রুমের যে স্ট্যাবিলিটির বিষয় আছে, হারমোনির বিষয় আছে, সেটার জন্য বুয়েন্দিয়াকে বাদ দেওয়াটাই হয়তো বা যুক্তিসম্মত ছিল। সো উই রেসপেক্ট দ্যাট ডিসিশন। তারপরও আমাকে যেহেতু মন্তব্য করতে হবে, তো মন্তব্য করার জন্য বললাম যে বুয়েন্দিয়াকে অবশ্যই আমার মতে দলে ইনক্লুড করা উচিত ছিল। এনিওয়ে, যেহেতু লাস্ট 4-5 বছর যাবৎ সে কখনোই দলের পার্ট ছিল না, তো সেই হিসেবে যদিও বুয়েন্দিয়া খুব ভালো একটা সিজন কাটিয়েছে এবং ইউরোপা লিগে সুপার পারফরমেন্স করছে, তারপরও আমি মোটামুটি ধরেই নিয়েছিলাম যে বুয়েন্দিয়াকে অ্যাট দি এন্ড কল করবে না। তো এই অ্যাটাক সম্পর্কে আমাকে যদি রেটিং অ্যাস্ক করেন আউট অফ 10, আমি বলবো যে 8.5 কিংবা ইভেন 9 আউট অফ 10। কারণ আর্জেন্টিনা এই দলের আমি মনে করি অন্যতম মূল শক্তি হচ্ছে অ্যাটাক। আর সবথেকে বড় কথা, লিওনেল মেসির মতো খেলোয়াড়, ইতিহাসের সেরা খেলোয়াড় যখন একটা দলে থাকে, যদিও হি ইজ 39 নাও, হি ইজ নট ইন হিজ পিক অ্যানিমোর, বাট তারপরও লিওনেল মেসি যতক্ষণ পর্যন্ত মাঠে হাঁটবে ততক্ষণ পর্যন্ত এই দলকে এমনিতেই আপনাকে এগিয়ে রাখতে হবে। আর সেই সাথে এই অ্যাটাকিং লাইন আপে আর্জেন্টিনার আরও যে খেলোয়াড় আছে, আপনারা দেখেন একমাত্র ফ্রান্স ছাড়া বিশ্বের কয়টা দল তাদের অ্যাটাকিং লাইন আপে মেসি, তারপরে হুলিয়ান আলভারেস, লাউতারো মার্তিনেস, নিকো পাস, এরকম 4টা এক্সট্রা অর্ডিনারি অ্যাটাকিং প্লেয়ার খেলাইতে পারে। তার কয়টা দল আছে যেই দলে এরকম এই টাইপের 4টা খেলোয়াড় আছে। সো অবশ্যই অ্যাটাক হচ্ছে আমার মতে আর্জেন্টিনার মূল স্ট্রেংথ এবং আমার রেটিং হচ্ছে 8.5 বা 9 আউট অফ 10। তো এখন বলি যে এই দলের দুর্বলতা কোথায় এবং শক্তি কোথায়। আমি বলবো যে দুর্বলতা হচ্ছে ডিফেন্সিভ সাইড, যেটা শুরুতেই বলছি, আর স্ট্রেংথ হচ্ছে দুইটা। একটা হচ্ছে অ্যাটাক অবভিয়াসলি, তারপরে আর্জেন্টিনা দলের যে সব থেকে বড় স্ট্রেংথ, যেটা আসলে আপনি কাগজে কলম দিয়ে বুঝাইতে পারবেন না, স্ট্যাটিস্টিক্স দিয়ে মাপতে পারবেন না, যাচাই করতে পারবেন না, সেটা হচ্ছে পার্সোনালিটি এবং লিডারশিপ। এইটা কেন বললাম, আপনারা দেখেন আর্জেন্টিনা দলের যেই স্কোয়াড আছে, এই দলের বেশ কয়েকজন খেলোয়াড় আছে, তারা তাদের নিজ নিজ ক্লাবের ক্যাপ্টেন এবং লিভিং লেজেন্ড হিসেবে বিবেচিত। আপনারা জাস্ট গোলকিপার থেকে শুরু করেন, এমিলিয়ানো মার্তিনেস অ্যাস্টন ভিলাকে কত বছর পরে, মেবি 41 ইয়ার্স পর এরকম একটা ইন্টারন্যাশনাল ট্রফি জিতাইলো, ট্রফি জিততে সাহায্য করলো। এবং অ্যাস্টন ভিলা এত বছর সবসময় রেলিগেশনের জন্য ব্যাটল করছে। তো এত বছর রেলিগেশনে ব্যাটেল থাকার পরে এই লাস্ট কয়েক বছর যাবৎ তারা ইউরোপিয়ান ফুটবল খেলতেছে, চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে, ইউরোপা লিগ ফাইনাল জিতলো। তো এগুলো এই দলের অন্যতম একটা ইম্পর্টেন্ট মেম্বার কিন্তু হচ্ছে এমিলিয়ানো মার্তিনেস, হু ইজ অলরেডি দেয়ার লিভিং লেজেন্ড। তারপরে যদি ডিফেন্সের কথা বলেন, ক্রিস্টিয়ানো রোমেরো টটেনহামের ক্যাপ্টেন, তারপরে মন্টিয়েল রিভার প্লেটের ভাইস ক্যাপ্টেন। এবং মন্টিয়েলের যে পার্সোনালিটি আছে এটা তো আমরা ওয়ার্ল্ড কাপেই দেখছি, যেই প্লেয়ারটা বিশ্বকাপ ম্যাচের ফাইনাল ম্যাচের লাস্ট পেনাল্টি নেওয়ার মতো গাটস রাখে, তো তার পার্সোনালিটি নিয়ে আর মনে হয় না কিছু অ্যাড করতে হবে।
তারপরে লিসান্ড্রো মার্তিনেস, যারা ম্যানচেস্টারের খেলা দেখেন, প্রিমিয়ার লিগ ফলো করেন, আপনারা ভালো করেই জানেন যে এই খেলোয়াড়টার অন্যতম শক্তি হচ্ছে তার পার্সোনালিটি। কারণ ফিজিক্যালি যদি চিন্তা করি, তার মতো একটা শর্ট প্লেয়ারের ডিফেন্সে খেলার কথাই না, তাও আবার প্রিমিয়ার লিগের মতো এরকম একটা ফিজিক্যাল লিগে। সেখানে ফিজিক্যাল যে কমতি আছে সেই কমতিগুলো কিন্তু সে কভার করে তার মেন্টালিটি, স্ট্রং মেন্টালিটি, লিডারশিপ এগুলো দিয়ে। তারপরে ওতামেন্দি, বেনফিকার ক্যাপ্টেন এবং অনেক বছর যাবৎ টপ লেভেলে খেলতেছে। তারপরে মিডফিল্ডে পারেদেস, বোকা জুনিয়র্সের মতো লেজেন্ডারি ক্লাবের ক্যাপ্টেন রড্রিগো দে পল, অনেক বছর উদিনেজের ক্যাপ্টেন ছিল এবং তার যে লিডারশিপ, এটা আমার মনে হয় না নতুন করে অ্যাড করার কিছু আছে। এনসো ফার্নান্দেস, চেলসির সেকেন্ড ক্যাপ্টেন। তারপরে এটাকে হুলিয়ান আলভারেস কোনো দলের ক্যাপ্টেন না, বাট হিউজ পার্সোনালিটি। তারপরে লিওনেল মেসিকে নিয়ে আলাদা একটা বলতেছি একটু পরে, আপাতত লিওনেল মেসিকে বাদ রাখলাম। তারপর আছে হচ্ছে লাউতারো মার্তিনেস, ইন্টারের মতো একটা টপ ক্লাবের ক্যাপ্টেন এবং ইন্টারের অসংখ্য রেকর্ড অলরেডি সে ব্রেক করে ফেলছে এবং অনেকগুলো রেকর্ড ব্রেক করার পথে সে আছে। মানে বলা যায় লিটারালি একটা লিভিং লেজেন্ড ইন্টারের। সো দেখতে পাচ্ছেন যে একটা দলে 6-7 জন প্লেয়ার আছে যারা তাদের নিজ নিজ ক্লাবের ক্যাপ্টেন, লিডার এবং লিভিং লেজেন্ড হিসেবে পরিচিত। সো এইটা হচ্ছে আমি মনে করি আর্জেন্টিনা দলের সব থেকে বড় শক্তি। কারণ যেই 48টা দল এই ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, কোনো দলেই, ইভেন ফ্রান্সেও না এত পরিমাণ লিডারশিপ আছে। এবং সব থেকে বড় কথা যে এই যে লিডারগুলো, তারা কিন্তু একে অপরের এগেনস্টে কনফ্লিক্টে না, তারা সবাই একটা বডি হিসেবে খেলতেছে এবং একে অপরের জন্য ফাইট করতেছে। সো এই বিষয়টা আমি মনে করি 2022 সালে অন্যতম ভূমিকা রাখছে এবং 2026 সালেও আর্জেন্টিনা দলের সব থেকে বড় শক্তি। তারপরে হচ্ছে একটা স্পেশাল চ্যাপ্টার ডিজার্ভ করে অবভিয়াসলি লিওনেল মেসি। এইটা ঠিক যে লিওনেল মেসি এই মুহূর্তে 39 বছর বয়স, ফিজিক্যালি সে তার পিক ফর্মে নাই। এই মুহূর্তে সে MLS এর মতো একটা দুর্বল লিগে খেলে, বাট তারপরও উই আর টকিং অ্যাবাউট লিওনেল মেসি, বেশিরভাগ মানুষের মতে দি গ্রেটেস্ট ফুটবলার অফ অল টাইম। মেসি ফুটবল মাঠে শুধুমাত্র যে হাঁটাহাঁটি করে এবং সেই হাঁটাহাঁটিটাই কি পরিমাণ ইম্প্যাক্ট রাখে অপোনেন্ট দলের উপরে এবং নিজ দলের উপরে, এইটা সব থেকে বেশি ফিল করা যায় আমি যখন বিভিন্ন সময় ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ছোট ছোট রিলস আসে, যেখানে বিভিন্ন প্লেয়ার্স, বিশেষ করে অপোনেন্ট প্লেয়ার্স যারা আছে, তারা যখন লিওনেল মেসি সম্পর্কে বলে এবং তারা যখনই লিওনেল মেসির নামটা শুনে, তখনই তাদের যে বডি রিয়াকশন আছে, তাদের কথার যে ধরন আছে, সব কিছু চেঞ্জ হয়ে যায় এবং মানে স্পষ্টভাবে বোঝা যায় যে তারা লিওনেল মেসির অপোনেন্ট টিমের খেলোয়াড় হওয়া সত্ত্বেও কীভাবে লিওনেল মেসিকে অ্যাডমায়ার করে। তো এটা যদি হয় অপোনেন্ট খেলোয়াড়দের রিয়াকশন, তো আপনারা এখন চিন্তা করেন যারা লিওনেল মেসির সঙ্গে খেলে সতীর্থ, তাদের রিয়াকশনটা কি হয় যখন দেখে যে লিওনেল মেসি তাদের সঙ্গে মাঠ শেয়ার করতেছে, তাদের সঙ্গে একসঙ্গে খেলতেছে, তো তাদের রিয়াকশনটা কি হয়, যেটা 2022 সালে আমরা দেখছিলাম। আর সব থেকে বড় কথা যে লিওনেল মেসি কিন্তু তার বয়সের সাথে সাথে তার খেলার স্টাইল অনেক 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 পরিবর্তন করছে। আমরা যখন একদম ইয়াং লিওনেল মেসিকে দেখেছিলাম, তখন দেখতাম সে লেফট সাইড থেকে বল নিয়ে 2 জন 5 জন 6 জন ইভেন 7-8 জন প্লেয়ারকে ড্রিবলিং করেও সে অ্যাটেম্প্ট নিত। বাট যখন এই পায়ের এই যে শক্তি কমে গেছে, স্পিড কমে গেছে, তখন কিন্তু সে আস্তে আস্তে তার খেলার স্টাইলটাও অনেক পরিবর্তন করছে। বিশেষ করে লাস্ট 5-7 বছর যদি আমরা দেখি যে হি বিকেম এ ক্লাসিক পিওর নাম্বার 10 এবং এই পজিশনে থেকে তার কিন্তু খুব বেশি দৌড়ানোরও প্রয়োজন নাই। আর্জেন্টিনা স্কোয়াড হচ্ছে বেসিক্যালি 10 প্লাস মেসি। মেসির কাজ হচ্ছে দৌড়ানো না, মেসির কাজ হচ্ছে জাস্ট বলটা যখন তার পায়ে আসবে তখন এমন কিছু ক্রিয়েট করা যেটা অপোনেন্ট টিমের জন্য আউট অফ প্রেডিকশন, আউট অফ সিলেবাস। একটা এক্সাম্পল দিই যে নেদারল্যান্ডসের এগেনস্টে মেসি যেই পাসটা করছিল, যেই পাস থেকে মলিনা গোল করছিল, ওই পাসটাই জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখেন, বা এরকম অসংখ্য অসংখ্য এক্সাম্পল আছে যেটা দেয়া যাবে। সো মেসি যেটা হচ্ছে যে বাকি 10 জন যে খেলোয়াড় আছে, এই 10 জনের কাজ হচ্ছে, যেহেতু মেসি তার বয়সের কারণে হোক, তার ফুটবল ইন্টেলিজেন্সের কারণে হোক, মেসি কিন্তু খেলার মাঠে আগেও কোনো সময় দৌড়ায় নাই, কারণ দৌড়ানোর প্রয়োজন নাই তার। দৌড়ায় কারা? যাদের
টেকনিক্যাল যেই বিষয় আছে এই বিষয়ের যার যত কমতি থাকে সে তত বেশি দৌড়ায়। এটা হচ্ছে সবসময় যারা ফুটবল খেলে এটা তারা বুঝতে পারবে। আর কোচরাও কাদের কাছ থেকে দৌড়ানি এক্সপেক্ট করে, যারা টেকনিক্যালি কম দিতে পারবে তাদের কাছ থেকে বেশি দৌড়ানি এক্সপেক্ট করে। হ্যাঁ, যদিও মডার্ন ফুটবলে আমরা জানি মডার্ন ফুটবলে যারা টেকনিক্যালি গিফটেড খেলোয়াড় তাদেরকেও কিন্তু দৌড়াইতে হয়। বাট লিওনেল মেসি ইজ দি অনলি এক্সেপশন উইথ নেইমার। হ্যাঁ, নেইমারও একটা এক্সেপশন, বাট আনফর্চুনেটলি নেইমার তার ইনজুরির কারণে এই বিষয়টা এত বেশি প্রতিষ্ঠিত করতে পারে না যতটা লিওনেল মেসি পারছে। বাট লিওনেল মেসি এবং নেইমার প্রবাবলি এই লাস্ট 10-15 বছরের অনলি টু প্লেয়ার্স যাদের জন্য কোচরা প্রেসিংকে স্যাক্রিফাইস করছে। ঠিক আছে যে তোমাদের দৌড়ানোর দরকার নাই, তোমাদের জন্য দলের বাকি 10 জন দৌড়াবে, গোলকিপার বাদ দিলে 9 জন দৌড়াবে। কিন্তু কারণ কি? কারণ এই দুইটা খেলোয়াড় বিশেষ করে লিওনেল মেসির পায়ে যখন বল আসে তখন সে এমন কিছু করতে পারে যেটা ওই বাকি 10টা প্লেয়ার কল্পনাতেও চিন্তা করতে পারে না। লিওনেল মেসির যেই ফুটবল ইন্টেলিজেন্স আছে, যেই ফুটবল টেকনিক আছে, এটার জন্য তাকে আসলে দৌড়াইতে হয় না। দলের বাকি মেম্বার্সরাও জানে যে মেসির কাজ দৌড়ানো না, দলের সবার কাজ হচ্ছে মেসিকে বল প্রোভাইড করা, তারপরে মেসির কাজ হচ্ছে অ্যাটাকিং সিচুয়েশন ক্রিয়েট করা। আর মেসির খেলা যেহেতু অলওয়েজ টেকনিকের উপর ডিপেন্ডেন্ট ছিল রাদার দ্যান ফিজিক্যালিটি, মেসি কখনোই ফিজিক্যাল ফুটবল খেলে নেয়, সেটা তার পক্ষে সম্ভবও না, কারণ মেসির উচ্চতা হচ্ছে মাত্র 1.69/70। সো মেসির পুরো খেলাটাই ছিল একদম অলওয়েজ টেকনিক বেস। তো যার কারণে যেটা হয়েছে যে আসলে 39 বছর বয়সে আসলেও যেহেতু তার টেকনিকটা রয়ে গেছে, টেকনিক এখনো কলাপস করে না, যার কারণে 2022-এর তুলনায় 2026-এ খুব বেশি পার্থক্য হয়তো বা বোঝা যাবে না, বিশেষ করে প্লে মেকার পজিশনটাতে। হ্যাঁ, যেই পার্থক্যটা বোঝা যাবে সেটা হচ্ছে হয়তো বা যেমন 2022 সালে আমরা দেখছিলাম গার্দিওলের এগেনস্টে, ক্রোয়েশিয়ার এগেনস্টে যেই রানটা করছিল, অলমোস্ট মিডফিল্ড থেকে বল ক্যারি করে উপরে গেছে, ড্রিবলিং করছে, তারপরে অ্যাসিস্ট করছে, ওই ধরনের রানিং সিচুয়েশনগুলো হয়তো বা দেখা যাবে না, বাট খুব কম দেখা যাবে। আর 2026-এ যেটা হবে সেটা হচ্ছে মোস্ট লাইকলি যে তার টিমমেটসরা মেসিকে বল পাস করবে, সে হয়তো ড্রিবলিং করে একটা খেলোয়াড় তার যে নিয়ারেস্ট প্লেয়ার আছে সেই প্লেয়ারকে কাটাবে, সেই প্লেয়ারকে কাটানোর পরে সে সঙ্গে সঙ্গে চেষ্টা করবে হয় একটা মানে অপোনেন্ট ডিফেন্সকে ব্রেক করে একটা অ্যাসিস্ট করার জন্য, কি পাস করার জন্য, একটা অ্যাটাকিং সিচুয়েশন ক্রিয়েট করার জন্য, অথবা নিজেই শট নিয়ে গোল করার জন্য। আর মেসিকে গোল করার জন্য যে অনেক স্ট্রাইকার আছে, অনেক অ্যাটাকিং খেলোয়াড় আছে যাদেরকে গোল করাইতে হয়, যাদের গোল করার জন্য একটা অ্যাসিস্ট দরকার হয়। বাট লিওনেল মেসি অসংখ্যবার তার নিজের গোল কিন্তু সে নিজেই ক্রিয়েট করছে কোনো ধরনের অ্যাসিস্ট ছাড়া। আপনি বিশেষ করে লাস্ট 5-7 বছর যাবৎ মেসির যতগুলো গোল আছে সবগুলো গোল আপনি প্লে লিস্ট করে দেখবেন তার অধিকাংশ গোল তার নিজের কর্তৃত্বে তৈরি করা। বিষয়টা এমন না যে অন্য কেউ তাকে একদম ইজিভাবে বলটা বানিয়ে দিছে, সে শুধু পুশ করছে গোল পোস্টের ভিতর, এরকম না কিন্তু মেসির গোলগুলো। মেসির অধিকাংশ গোল যেগুলো লাস্ট কয়েক বছর যাবৎ করতেছে, অধিকাংশ গোল আপনারা দেখবেন যে তার একদম তার নিজের প্রচেষ্টায়, এবং একটা হিউজ নাম্বার অফ দোজ গোলস আসছে আউট ডি বক্সের বাইরে থেকে। সো এই কারণে মেসি স্টিল নাও, যদিও তার বয়স 39 হয়ে গেছে, যদিও সে ফিজিক্যালি তার পিক ফর্মে নাই, বাট স্টিল নাও অপোনেন্ট দলের জন্য ভয়ঙ্কর, কারণ সে এখনও ওই রকম মানে গোলের চান্স ক্রিয়েট করতে পারে একটা পাসিংয়ের মাধ্যমে, অথবা ডি বক্সের বাইরে থেকে এমন কিছু শট নিতে পারে যে গোলকিপাররা থামাইতে পারে না। সো স্টিল নাও আমি বলবো যে মেসি আর্জেন্টিনার যত কথাই বলি না কেন, স্ট্রেংথ বলি, উইকনেস বলি, এইটা সেটা সব যাই বলি না কেন, অ্যাট দি এন্ড 2022-এর মতো এইবারও অনেক কিছু ডিপেন্ড করবে লিওনেল মেসির উপরে। মেসি যদি ফর্মে থাকে, যদিও লাস্ট ম্যাচে স্লাইটলি ইনজুর্ড হয়েছিল, বাট হোপফুলি বিশ্বকাপের আগে সে ফুললি ফিট হয়ে যাবে। বাট ওভারঅল যেটা বলতেছি যে মেসি যদি 2022-এর মতো না পড়ুক, বা 2022-এ যেই ওয়ার্ল্ড কাপ খেলছে এটা তো মানে পুরো এলিয়েন টাইপের একটা পারফরমেন্স ছিল, ওইরকম পারফরমেন্স রিপিট করা এটা ভেরি মাচ ইম্পসিবল। বাট ওইটার 60%ও যদি প্রোভাইড করতে পারে ওই 2022 সালে যেরকম খেলছিল সেটার, তাহলে এবারও আর্জেন্টিনার সম্ভাবনা আছে ওয়ার্ল্ড কাপ ধরে রাখার। বাট অবভিয়াসলি আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপের সব থেকে স্ট্রং টিম না, সব থেকে ফেভারিট টিমও না। আর্জেন্টিনা থেকে বেশি শক্তিশালী এবং বেশি ফেভারিট অ্যাটলিস্ট
3 থেকে 4টা দল আছে, তো সেই দলগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের এই ভিডিওর বিষয় যেহেতু ছিল আর্জেন্টিনাকে নিয়ে, তাই আজকের এই আলোচনা শুধুমাত্র আর্জেন্টিনার মধ্যেই ফোকাস করলাম। সব শেষে অল্প কয়েকটা বিষয় নিয়ে শেষ করতেছি, যে ট্যাকটিক্যাল বিষয়গুলো। আর্জেন্টিনা গত 4 বছরে যেই ফরমেশনগুলো ইউজ করছে বেশিরভাগ সময়, সেগুলো হচ্ছে 4-3-3, 4-4-2, 3-5-2, 4-2-3-1। এই 4টা ফরমেশনেই তারা বেসিক্যালি ফুটবল খেলে থাকে। তো আমি আর্জেন্টিনার লাস্ট 4 বছরের মোটামুটি সবগুলো ম্যাচের যে ফরমেশন ছিল সেগুলো এই ভিডিও বানানোর আগে ঘাটছিলাম। তো সেগুলো ঘাটার পরে দেখলাম যে বিগ ম্যাচ যখন থাকে, শক্তিশালী অপোনেন্ট যদি শক্তিশালী হয়, তো সেই রকম ম্যাচে আর্জেন্টিনা সাধারণত 4-4-2 কিংবা 3-5-2 ফরমেশনে খেলে। আর যদি অপোনেন্ট তুলনামূলকভাবে দুর্বল হয়, সেই ক্ষেত্রে 4-3-3 অথবা 4-2-3-1 ফরমেশনে খেলতে পারে। সো এটাও আমি বলবো আর্জেন্টিনার একটা স্ট্রেংথ, যে ট্যাকটিক্যালি তারা ডিফারেন্ট ওয়েতে ফুটবল খেলতে পারে। তবে যতগুলো ফরমেশনের কথা বললাম, সবগুলো ফরমেশনেই একটা বিষয় একদম কমন, সেটা হচ্ছে 4-3-3-তে তারা যেই উইঙ্গার নিয়ে খেলে, সেই উইঙ্গারগুলো কিন্তু ফ্রান্সের মতো বা ইংল্যান্ডের মতো ওইরকম অ্যাটাকিং উইঙ্গার না। মানে যেই উইঙ্গারগুলো খেলে তারা কিন্তু অ্যাটাক করতে পারে, বাট একই সাথে আবার ডিফেন্সিভও খেলতে পারে। 4-4-2 তো অনেকটাই ডিফেন্সিভ ফরমেশন, 3-5-2ও অনেকটা ডিফেন্সিভ ফরমেশন, এবং 4-2-3-1 যেটা আছে সেখানেও কিন্তু আপনার একটা স্ট্রাইকার থাকে, নাম্বার 9 রোলে খেলে, তার পিছনে লিওনেল মেসি বা নিকো পাস মানে নাম্বার 10-এর যেই প্লেয়ার আছে সে খেলে, আর দুইটা উইঙ্গার যে থাকে তাদের কিন্তু অলওয়েজ যেই বিষয়টা স্কালোনি ফোকাস করে, যে তারা যাতে করে দৌড়ায় খেলতে পারে এবং ডিফেন্সকে সাহায্য করতে পারে। এটাও একটা কারণ হইতে পারে যে বুয়েন্দিয়াকে সে কল করে নেয়, কারণ বুয়েন্দিয়া কিন্তু একটু ডিফারেন্ট টাইপের উইঙ্গার। সে কিন্তু অ্যাটাকিংয়ের ক্ষেত্রে খুব পারদর্শী, বাট ডিফেন্সিভের ক্ষেত্রে কিন্তু আবার এতটা দৌড়ায় না যতটা জুলিয়ানো সিমেওনে অথবা নিকো গনসালেস করে। সো এটা একটা কারণ হইতে পারে যে বুয়েন্দিয়াকে কল করে নেয়। যেহেতু আর্জেন্টিনার ডিফেন্স ইটসেলফ খুব বেশি স্ট্রং না, মানে একদম ওয়ার্ল্ডের টপ 3-4টা ডিফেন্সের মধ্যে পড়ে না, কিন্তু ওই ডিফেন্সিভ উইকনেসটাকে তারা ফুলফিল করে এই সমস্ত উইঙ্গারদের মাধ্যমে, যারা অ্যাটাকিং উইঙ্গার, বাট অ্যাটাকিং উইঙ্গার হইলেও তারা প্রচুর খাইটা খেলতে পারে, প্রচুর দৌড়াইতে পারে এবং ডিফেন্সকে সাহায্য করতে পারে। এই বিষয়টাকে কিন্তু স্কালোনি অলওয়েজ প্রায়োরিটি দেয়, কারণ ওই যে বললাম অ্যাট দি এন্ড যে আর্জেন্টিনার ডেস্টিনি কিন্তু ওই অ্যাটাকিং উইঙ্গাররা কী করবে না করবে সেটার উপর ডিপেন্ড করবে না। আর্জেন্টিনার ডেস্টিনি ডিপেন্ড করবে লিওনেল মেসির ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপরে। এবং আর্জেন্টিনার যে ফরমেশনগুলো আছে, যেই 4টা ফরমেশনে তারা খেলে, এই প্রত্যেকটা ফরমেশনে কিন্তু ওইভাবেই সাজানো হয়েছে যাতে করে লিওনেল মেসি থাকে সেন্টার অফ দি গ্র্যাভিটি। তো ঠিক আছে, এই হচ্ছে আর্জেন্টিনা স্কোয়াড নিয়ে আমার মতামত। আপনারা আপনাদের মতামতগুলো শেয়ার করবেন কমেন্টে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিও এটাই হচ্ছে মাত্র শুরু করলাম। আগামীতে প্রত্যেকটা দল নিয়ে এরকম আলাদা আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।